নমস্কার। সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়ন এই কথাটা তো আমরা আজকাল প্রায় শুনি, তাই না? কিন্তু এর আসল মানেটা কি? এর পেছনের গল্পটাই বা কি? আজ আমরা ঠিক এটাই জানব। কিভাবে এই ধারণাটা এলো আর কেন এটা আমাদের সবার ভবিষ্যতের জন্য এত বেশি জরুরি। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, কোনো সমাধানের গল্প বুঝতে গেলে আগে তো সমস্যাটা বুঝতে হবে, তাই না? টেকসই উন্নয়নের ব্যাপারটা ঠিক তেমনই। এই আইডিয়াটা এমনি এমনি আসেনি। এর পেছনে ছিল একটা গভীর সংকট, যা আজ থেকে প্রায় ৪০ বছর আগে পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল। এই যে কোডটা দেখছেন, এটা কিন্তু খুব পাওয়ারফুল। ১৯৮৭ সালের একটা যুগান্তকারী জাতিসংঘ রিপোর্ট আওয়ার কমন ফিউচার থেকে নেওয়া। তখন প্রথমবারের মতো বিশ্ব বুঝতে পারল যে আরে, পরিবেশের সমস্যা, উন্নয়নের সমস্যা বা শক্তির সংকট এগুলো তো আলাদা কিছু নয়। এগুলো আসলে একটাই বড় সংকটের বিভিন্ন রূপ, আর সবই একে অপরের সাথে জড়িয়ে আছে। ব্যাপারটা ছিল একটা দুষ্ট চক্রের মতো, মানে একটা ডাউনওয়ার্ড স্পাইরাল। একদিকে দেখুন, দারিদ্র্যের কারণে মানুষ বাধ্য হয়ে পরিবেশের ক্ষতি করছে, বন কাটছে, জলাশয় নষ্ট করছে। আবার অন্যদিকে পরিবেশের এই ক্ষতিটাই তাদের দারিদ্র্যকে আরও বাড়িয়ে দিচ্ছে, কারণ জীবনধারণের জন্য যে প্রাকৃতিক সম্পদ দরকার সেটাই তো কমে যাচ্ছে। মানে এটা এমন একটা সংকট ছিল যেখান থেকে বের হওয়ার কোনো সহজ রাস্তা দেখা যাচ্ছিল না। তো বোঝাই যাচ্ছিল যে এভাবে আর চলতে পারে না, পুরনো পথে হেঁটে কোনো লাভ হবে না। এমন একটা নতুন পথের দরকার ছিল, এমন একটা নতুন চিন্তাভাবনার প্রয়োজন ছিল যা উন্নয়ন বা অগ্রগতি শব্দটার মানেটাই বদলে দেবে। আর ঠিক এই আন্তঃসংযুক্ত সংকট মোকাবিলার জন্যই জন্ম নিল একটা নতুন ধারণা, যেটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়, টেকসই উন্নয়ন। এই যে সংজ্ঞাটা দেখছেন, এটাই হলো টেকসই উন্নয়নের একেবারে মূল কথা। এর ভেতরে আসলে ৩টা জিনিস আছে: পরিবেশকে রক্ষা করা, সমাজে সমতা আনা আর অর্থনীতিকে চালু রাখা। আরও সহজ করে বললে ব্যাপারটা হলো, আমরা আমাদের আজকের প্রয়োজন তো মেটাবই, কিন্তু এমনভাবে মেটাবো যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মেরও কোনো অসুবিধা না হয়। তাদের প্রয়োজন মেটানোর সুযোগটা যেন আমরা নষ্ট না করে ফেলি। এটাই হচ্ছে আসল ব্যালেন্স। আচ্ছা, একটা দারুণ আইডিয়া মাথায় আসা তো একটা ব্যাপার, কিন্তু সেটাকে বাস্তবে কাজে লাগানো সেটা তো আরও বড় চ্যালেঞ্জ, তাই না? চলুন এবার দেখি কিভাবে এই অসাধারণ ধারণাটাকে পুরো বিশ্বের জন্য একটা সত্যিকারের অ্যাকশন প্ল্যানে পরিণত করা হলো। আর সেই অ্যাকশন প্ল্যানটাই হলো এসডিজিস, মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। এখানে মোট ১৭টা লক্ষ্য ঠিক করা হয়েছে। ২০১৫ সালে সব দেশ মিলে এটা গ্রহণ করে আর ঠিক করে যে ২০৩০ সালের মধ্যে একটা সুন্দর টেকসই পৃথিবী গড়ে তোলার জন্য এটাই হবে আমাদের সবার গাইডলাইন বা ব্লুপ্রিন্ট। এই ১৭টা লক্ষ্যের মধ্যে থেকে একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যেমন ধরুন এসডিজি ১২, এটা কি নিয়ে? এটা হলো দায়িত্বশীল ভোগ আর উৎপাদন নিয়ে। মানে আমরা কি কিনছি, কিভাবে ব্যবহার করছি, আর কোম্পানিগুলো কিভাবে জিনিস তৈরি করছে, এই সব কিছু। এই লক্ষ্যটাই কিন্তু গ্লোবাল লেভেলের আলোচনাকে একেবারে আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের শপিং কার্ডে নিয়ে আসে। অনেকেই ভাবেন টেকসই উন্নয়ন মানেই শুধু গাছ লাগানো বা পরিবেশ বাঁচানো, কিন্তু ব্যাপারটা তার চেয়ে অনেক বড়। এই স্লাইডটা দেখলেই বুঝবেন। এখানে যেমন বিশুদ্ধ পানির কথা আছে, তেমনি ভালো কাজ আর অর্থনৈতিক উন্নতিরও কথা আছে। এমনকি শান্তি আর ন্যায়বিচারের মতো বিষয়ও এর অংশ। কারণটা খুব সহজ, একটা সুস্থ সমাজ আর সচল অর্থনীতি ছাড়া শুধু পরিবেশকে টিকিয়ে রাখা সম্ভবই না। তো আমরা গ্লোবাল প্ল্যান, বড় বড় লক্ষ্যের কথা তো বললাম। এবার চলুন ব্যাপারটা একদম ব্যক্তিগত পর্যায়ে নিয়ে আসি। আমরা, মানে সাধারণ ক্রেতারা, যখন ভালো কিছু করতে চাই, পরিবেশ বান্ধব জিনিস কিনতে চাই, তখন আমাদের সামনে কি কি বাধা আসে? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনের কথা, তাই না? আমরা অনেকেই চাই দায়িত্ব নিয়ে কেনাকাটা করতে, পরিবেশের জন্য ভালো এমন জিনিস ব্যবহার করতে। কিন্তু সত্যি বলতে সবসময় কি সেটা হয়ে ওঠে? কেন হয় না? এই যে একটা গ্যাপ, এটার কারণটা কি? এই গ্যাপটা বোঝার জন্যই গবেষকরা ভারত আর বাংলাদেশের তরুণদের ওপর একটা স্টাডি করেছিলেন। আর সেখান থেকে একটা মজার ব্যাপার সামনে আসে, যেটাকে বলা হয় ইন্টেনশন অ্যাকশন গ্যাপ। মানে সোজা বাংলায় ইচ্ছা আর কাজের মধ্যে ফারাক। আমাদের হয়তো ইচ্ছাটা খুব ভালো, কিন্তু কাজটা শেষ পর্যন্ত করা হয় না। তো এই স্টাডিতে কি পাওয়া গেল? প্রথমত, দাম। পরিবেশ বান্ধব জিনিসের দাম বেশি হলে অনেকেই পিছিয়ে আসেন। দ্বিতীয়ত, একটা ধারণা কাজ করে যে আরে এটা তো কোম্পানির দায়িত্ব ভালো জিনিস বানানো, আমার কি করার আছে। আর তৃতীয়ত, তথ্যের অভাব। কোনটা আসল ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, কোনটা নয়, সেটা বোঝার জন্য কোনো বিশ্বাসযোগ্য সার্টিফিকেশনও তো দরকার। এই সব কিছু মিলিয়ে আমাদের ইচ্ছা আর কাজের মধ্যে একটা দেয়াল তুলে দেয়। তো এত আলোচনার পর চলুন একদম মূলে ফিরে যাই।
এই যে এত কিছু সংকট, সংজ্ঞা, লক্ষ্যমাত্রা, আমাদের ব্যক্তিগত দ্বিধা, এই সব কিছুর আসল উদ্দেশ্যটা কি? কেন এই টেকসই উন্নয়ন ব্যাপারটা এত বেশি জরুরি? এই কোডটা খেয়াল করুন, এটা কিন্তু সব কিছুর সারমর্ম। সেই 1987-এর রিপোর্টটা বলেছিল, সমাজে যে বৈষম্য সেটা শুধু আজকের জীবনযাত্রার মানকেই খারাপ করে না, বরং ভবিষ্যতের উন্নতির সম্ভাবনাকেও নষ্ট করে দেয়। তার মানে সেই সংকট থেকে শুরু করে আজকের এসডিজি আর আমাদের প্রতিদিনের ছোট ছোট পছন্দ, সব কিছুই আসলে একটা জিনিসের সাথে বাধা: সবার জন্য একটা ভালো জীবন নিশ্চিত করা, শুধু আজকের জন্য নয়, ভবিষ্যতের জন্য। সুতরাং বুঝতেই পারছেন, টেকসই উন্নয়ন কোনো শৌখিন ব্যাপার বা বিলাসিতা নয়। এটা একেবারে অপরিহার্য একটা কাঠামো। 1987 সালে যখন পৃথিবীর জনসংখ্যা ছিল 500 কোটি, তখনও এটা জরুরি ছিল। আর এখন তো আমরা 800 কোটিরও বেশি মানুষ। এখন তো এটা আমাদের টিকে থাকার প্রশ্ন। শেষ কথা হলো, লক্ষ্যটা কিন্তু খুব পরিষ্কার: এমন একটা ভবিষ্যৎ তৈরি করা যা সবার জন্য ভালো এবং যা টিকে থাকবে, যেখানে উন্নয়ন মানে শুধু টাকার অঙ্কে বড় হওয়া নয়, বরং সবার জীবনযাত্রার মান উন্নত হওয়া। তো প্রশ্নটা এখন আমাদের সবার কাছে: এই দারুণ ভবিষ্যৎটা গড়ে তোলার কাজে আমাদের কার কি ভূমিকা হবে, এটা নিয়ে ভাবার সময় কিন্তু এখন। আচ্ছা, পৃথিবীর জনসংখ্যা তো বেড়েই চলেছে, তাই না? আর এই এত এত মানুষের খাবারের যোগান দেওয়া, এটা কিন্তু এক বিশাল চ্যালেঞ্জ। তো সমাধানটা কি? এর উত্তরটা হলো টেকসই কৃষি। চলুন আজকের এই বিশ্লেষণে আমরা একটু গভীরে যাই আর দেখি কিভাবে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুরক্ষিত খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে পারি। 830 কোটি, এই সংখ্যাটা কিন্তু শুধু একটা পরিসংখ্যান নয়। ভাবুন একবার, 2030 সাল নাগাদ পৃথিবীতে প্রায় এত মানুষ থাকবে। আর এই বিশাল জনসংখ্যার জন্য পুষ্টিকর আর পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা আমাদের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটা। তো আসল প্রশ্নটা হলো, এই পৃথিবীকে শেষ না করে আমরা কিভাবে সবার খাবারের যোগান দেব? দেখুন, ব্যাপারটা শুধু বেশি বেশি খাবার উৎপাদন করা নিয়ে নয়। আসল চ্যালেঞ্জটা হলো এমনভাবে উৎপাদন করা যাতে আমাদের পরিবেশ, আমাদের মাটি, আমাদের জলের ভাণ্ডার সবকিছু সুরক্ষিত থাকে। চলুন এই জটিল প্রশ্নেরই উত্তর খোঁজা যাক। তো এই পুরো বিশ্লেষণে আমরা ধাপে ধাপে সমস্যা থেকে সমাধানের দিকে যাব। আমরা প্রথমে দেখব এখনকার চ্যালেঞ্জগুলো কি, তারপর নজর দেব স্বাস্থ্যকর মাটি, জলের সঠিক ব্যবহার, উদ্ভিদের পুষ্টি আর ফসল সুরক্ষার মতো বিষয়। আর সবশেষে কৃষির ভবিষ্যৎ নিয়েও কথা বলবো। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের এখনকার যে খাদ্য ব্যবস্থা, সেটা কিন্তু নানা দিক থেকে অমছং চাপের মধ্যে আছে। এই অংশে আমরা দেখব কেন আমাদের গতানুগতিক পদ্ধতি থেকে বেরিয়ে এসে নতুন করে ভাবাটা এত বেশি জরুরি হয়ে পড়েছে। এই স্লাইডটা যা দেখাচ্ছে সেটা কিন্তু বেশ ভাবার মতো। দেখুন, আমরা কিন্তু পৃথিবীতে সবার জন্য যথেষ্ট খাবার তৈরি করি, কিন্তু তারপরেও প্রায় ৮০ কোটি মানুষ অপুষ্টিতে ভোগেন। এর কারণটা কি? প্রধান কারণগুলো হলো খাবারের ঠিকমতো বণ্টন না হওয়া, প্রচুর খাবার নষ্ট হওয়া, আর অনেকের পক্ষেই সেই খাবার কেনার সামর্থ্য না থাকা। ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশন মানে FAO বলছে যে আমরা বছরের পর বছর ধরে যেভাবে চাষ করে এসেছি, তার জন্য পরিবেশকে একটা বিশাল মূল্য দিতে হচ্ছে। ভাবুন, বনজঙ্গল কেটে ফেলা হচ্ছে, জলের উৎসগুলো শুকিয়ে যাচ্ছে, আর আমাদের সবচেয়ে দামি সম্পদ মানে মাটি, সেটা তার উর্বরতা আর প্রাণ দুটোই হারিয়ে ফেলছে। তাহলে সমাধানটা কি? আচ্ছা, সব কিছুর শুরু কিন্তু হয় মাটি থেকে। একটা টেকসই কৃষি ব্যবস্থার একদম ভিত্তিটাই হলো স্বাস্থ্যকর আর জীবন্ত মাটি। চলুন দেখি কিভাবে আমরা এই ভিত্তিটা আবার নতুন করে গড়ে তুলতে পারি, যা সব কিছুর মূলে রয়েছে। এই ছবিটা খুব সুন্দর করে দেখাচ্ছে যে মাটি আসলে কিভাবে তৈরি হয়। এটা কিন্তু খুব ধীর কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ একটা প্রাকৃতিক প্রক্রিয়া। এখানে শক্ত পাথর বা শিলা হাজার হাজার বছর ধরে ক্ষয় হতে হতে উর্বর মাটিতে পরিণত হয়। আর এই মাটিই হলো আমাদের সব ধরনের চাষবাসের মূল কেন্দ্র। মাটি তৈরির এই যে একটা জটিল প্রক্রিয়া, এটা কিন্তু মূলত 5টা প্রধান ব্যাপারের ওপর নির্ভর করে। যেমন জলবায়ু ঠিক করে দেয় পাথর কত দ্রুত ক্ষয় হবে, জীবজন্তুরা জৈব পদার্থ যোগ করে মাটিকে জীবন্ত রাখে, যে পাথর থেকে মাটি তৈরি হচ্ছে সেটা খনিজ যোগায়, এলাকার উঁচু নিচু বা ভূসংস্থান জলের প্রবাহ নিয়ন্ত্রণ করে, আর সবশেষে সময় এই সব কিছুকে একসাথে কাজ করতে সাহায্য করে। আর এখানেই আসছে রিজেনারেটিভ এগ্রিকালচার
বা পুনরুৎপাদনশীল কৃষির ধারণাটা। এটা একটা আধুনিক চিন্তা, যেখানে লক্ষ্য শুধু মাটি থেকে ফসল নেওয়া নয়, বরং মাটিকে তার চেয়েও বেশি কিছু ফিরিয়ে দেওয়া। এর আসল উদ্দেশ্য হল মাটিতে জৈব পদার্থ বাড়ানো, কার্বন শোষণ করা আর জীববৈচিত্র্য বাঁচিয়ে একটা স্বনির্ভর পরিবেশ তৈরি করা। মাটির পর আমাদের দ্বিতীয় স্তম্ভটা হল জল। দেখুন, জল কিন্তু একটা সীমিত সম্পদ, তাই টেকসই কৃষির জন্য এর সঠিক আর বুদ্ধিদীপ্ত ব্যবহারটা খুবই জরুরি। চলুন দেখা যাক আমরা কিভাবে জলের ব্যবহার আরও কার্যকর করতে পারি। আগেকার দিনে জমিতে সেচ দেওয়ার যে পদ্ধতি ছিল, তাতে কিন্তু প্রচুর জল অপচয় হতো। কিন্তু এখন আধুনিক প্রযুক্তির সাহায্যে, যেমন ধরুন প্রিসিশন ড্রিপ ইরিগেশন, ঠিক যতটা জল দরকার ঠিক ততটাই সরাসরি গাছের গোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব। আর এতে জলের অপচয়টা নাটকীয়ভাবে কমে আসে। আর এখন ব্যাপারটা আরও ইন্টারেস্টিং। আমরা কিন্তু এআই আর আইওটির মতো প্রযুক্তিও সেচ ব্যবস্থায় ব্যবহার করতে পারি। ব্যাপারটা এমন, ধরুন সেন্সরগুলো মাটির ভেজা ভাব মেপে ডেটা পাঠাচ্ছে। তখন এআই সেই ডেটা আর আবহাওয়ার পূর্বাভাস মিলিয়ে ঠিক করে দিচ্ছে যে কখন কোন গাছকে ঠিক কতটা জল দিতে হবে। ভাবুন, এতে শুধু জলের অপচয়ই কমছে না, ফসলের ফলনও কিন্তু বাড়ছে। বেশ, স্বাস্থ্যকর মাটি আর পর্যাপ্ত জলের পর আসে গাছের পুষ্টির প্রশ্নটা। আচ্ছা, শুধু রাসায়নিক সারের উপর ভরসা না করে আমরা আরও টেকসই আর প্রাকৃতিক উপায়ে কিভাবে ফসলের পুষ্টি যোগাতে পারি? এখানে দুটো ভিন্ন পদ্ধতির একটা তুলনা করা হয়েছে। দেখুন, একদিকে আছে গোবরের মতো জৈব সার, যা মাটির গঠন ভালো করে আর ধীরে ধীরে পুষ্টি দিয়ে মাটিকে সজীব রাখে। আর অন্যদিকে রাসায়নিক সার হয়তো খুব দ্রুত কাজ করে, কিন্তু লম্বা সময়ে এটা মাটির স্বাস্থ্য নষ্ট করে ফেলতে পারে, এমনকি জলের উৎসও দূষিত করতে পারে। আর ঠিক এখানেই আসছে বায়োফার্টিলাইজার বা জৈব সারের ধারণাটা, যা এক কথায় যুগান্তকারী। এগুলো আসলে প্রকৃতিতে থাকা কিছু উপকারী অণুজীব, যারা গাছের বন্ধুর মতো কাজ করে। এরা বাতাস থেকে নাইট্রোজেন ধরে আনে বা মাটিতে থাকা পুষ্টিকে গাছের খাওয়ার উপযোগী করে তোলে। মানে এটা রাসায়নিক সারের একটা দারুণ পরিবেশ বান্ধব বিকল্প। এই স্লাইডটা ব্যাপারটা খুব সুন্দর করে ভেঙে দেখাচ্ছে। দেখুন, বিভিন্ন ধরনের জৈব সারের কাজও কিন্তু বিভিন্ন। যেমন রাইজোবিয়ামের মতো অণুজীবগুলো শিম জাতীয় গাছের শিকড়ে থেকে বাতাস থেকে নাইট্রোজেন নিয়ে গাছকে দেয়। আবার ব্যাসিলাসের মতো ব্যাকটেরিয়া মাটিতে আটকে থাকা ফসফরাসকে মুক্ত করে গাছের জন্য সহজলভ্য করে তোলে। আমাদের শেষ স্তম্ভটা হলো ফসলকে নানা রকম কীটপতঙ্গ আর রোগ থেকে বাঁচানো। কিন্তু প্রশ্নটা হলো, পরিবেশের যতটা সম্ভব কম ক্ষতি করে আর একটা সুস্থ ইকোসিস্টেম বজায় রেখে আমরা এটা কিভাবে করতে পারি? আগে থেকে আমরা ফসল রক্ষার জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করে এসেছি, যেমন পোকামাকড়ের জন্য কীটনাশক, ছত্রাকের জন্য ছত্রাকনাশক আর আগাছা মারার জন্য আগাছানাশক। এগুলো কাজ করে ঠিকই, কিন্তু এদের বেশি ব্যবহারে মাটি আর জল দূষিত হয়, এমনকি মৌমাছির মতো উপকারী পতঙ্গেরও মারাত্মক ক্ষতি হয়। এই উদ্ধৃতিটা একটা খুব গুরুত্বপূর্ণ পরিবর্তনের দিকে ইঙ্গিত করছে। এখন কিন্তু বড় বড় কোম্পানিগুলোও বুঝতে পারছে যে শুধু রাসায়নিক সমাধানই যথেষ্ট নয়। তারা এখন জৈবিক বা বায়োলজিক্যাল সমাধানের দিকে ঝুঁকছে। যেমন ধরুন, ভালো পোকা দিয়ে খারাপ পোকা দমন করা বা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য মাইক্রোবিয়াল সলিউশন তৈরি করা। তো আমরা 4টি প্রধান স্তম্ভ, মাটি, জল, পুষ্টি আর সুরক্ষা, এই সবগুলো নিয়ে কথা বললাম। এখন চলুন দেখি এই সব কিছু একসাথে মিলে প্রযুক্তির সাহায্যে কিভাবে কৃষির একটা নতুন আর উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হচ্ছে। ভবিষ্যতের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু প্রযুক্তি একসাথে কৃষিতে একটা বিপ্লব ঘটাতে চলেছে। যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে একদম নিখুঁত চাষাবাদ, রিজেনারেটিভ কৃষি পদ্ধতির বিস্তার, আর সেই সাথে কৃষি জৈব প্রযুক্তির দারুণ সব সাফল্য। এই সব কিছু মিলে একটা জলবায়ু সহনশীল আর অনেক বেশি কার্যকর কৃষি ব্যবস্থা তৈরি করছে। আর এই সমস্ত উদ্ভাবন কিন্তু বিচ্ছিন্নভাবে হচ্ছে না। এগুলো আসলে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রারই একটা অংশ। বিশেষ করে লক্ষ্য নম্বর 2, ক্ষুধামুক্ত বিশ্ব বা জিরো হাঙ্গার। আসলে একমাত্র টেকসই কৃষি পারে এই বিশ্বজোড়া লক্ষ্যটা পূরণ করতে আর সবার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে। আর আমরা শেষ করছি এই জরুরি প্রশ্নটা দিয়ে। প্রযুক্তি নিঃসন্দেহে একটা শক্তিশালী হাতিয়ার, কিন্তু এটাই কি সব?
একটা সত্যিকারের টেকসই আর ন্যায্য খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে কি সঠিক নীতি, আমাদের সবার সম্মিলিত উদ্যোগ আর আমাদের নিজেদের খাদ্যাভ্যাসের পরিবর্তনগুলো সমান জরুরি নয়? এটা কিন্তু ভাবনার বিষয়। আচ্ছা, আমরা যে খাবারটা খাই সেটা ঠিক কোথা থেকে আসে, আর আমাদের এই পৃথিবীর ওপর তার প্রভাবটা ঠিক কতটা, এ নিয়ে কি কখনো ভেবে দেখেছেন? আজ আমরা টেকসই কৃষির জগতে ডুব দেব। এটা এমন একটা স্মার্ট পদ্ধতি যা নিশ্চিত করে যে আমাদের সবার জন্য যথেষ্ট খাবার থাকবে, কিন্তু আমাদের একমাত্র বাড়ি এই গ্রহটার কোনো ক্ষতি না করে। চলুন শুরু করা যাক। প্রশ্নটা শুনতে কিন্তু বেশ সহজ, ৮০০ কোটি মানুষকে খাওয়ানোর উপায় কি? কিন্তু এর সাথে একটা বেশ জটিল প্রশ্ন জুড়ে আছে। আমাদের এই গ্রহের সম্পদ শেষ না করে কিভাবে? এটা শুধু একটা চ্যালেঞ্জ না, সত্যি বলতে কি, এটা একটা বিশাল ধাঁধা যা আমাদের সবাইকে মিলেই সমাধান করতে হবে। দেখুন, জনসংখ্যা তো বাড়ছেই, তাই খাবারের চাহিদাও আকাশছোঁয়া। এর সহজ রাস্তা কি? রাসায়নিক সার। কিন্তু আসল পরিহাসটা হলো এই যে দ্রুত সমাধান, এটাই আমাদের জীবনের আসল উৎস, মানে আমাদের মাটি আর জলকে বিষাক্ত করে তুলছে। ব্যাপারটা কি দাঁড়ালো তাহলে? যে হাতিয়ার দিয়ে আমরা আজকের ফসলটা ফলাচ্ছি, সেটাই কিন্তু ধীরে ধীরে আমাদের ভবিষ্যৎ ফসল ফলানোর ক্ষমতা কেড়ে নিচ্ছে। এই পুরো ছবিটা ভালো করে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব বিশ্বজোড়া এই চ্যালেঞ্জটা ঠিক কি, তারপর জানব টেকসই সমাধান বলতে ঠিক কি বোঝায়। এরপরে আমরা একেবারে গোড়ায় চলে যাব, অর্থাৎ মাটি আর জলের গুরুত্ব বুঝব, রাসায়নিক আর জৈব সারের মধ্যে পার্থক্যটা দেখব, ফসল বাঁচানোর স্মার্ট উপায় খুঁজব এবং সবশেষে দেখব এই সব কিছুর প্রভাব কৃষিক্ষেত্রের বাইরেও ঠিক কতটা পড়ে। বেশ, তাহলে এই যে বলছি একটা আরও টেকসই পথ, এই পথটা আসলে কি? চলুন এর মূল ধারণাগুলো কি সেটা একটু জেনে নেওয়া যাক, যা আমাদের ভবিষ্যতের দিশা দেখাবে। তো প্রথম যে ধারণাটা আমাদের বুঝতে হবে সেটা হলো টেকসই উন্নয়ন। এর মানে হলো এমন উন্নয়ন যা বর্তমান প্রজন্মের চাহিদা তো মেটাবেই, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর ক্ষমতার সাথে কোনো আপোষ করবে না। ভাবুন তো, এটা বর্তমান আর ভবিষ্যতের মধ্যে কি অসাধারণ একটা ভারসাম্য। এরপর যে ধারণাটা আসছে সেটা হলো টেকসই ভোগ। এর মূল মন্ত্রটা কিন্তু দারুণ, কম সম্পদ ব্যবহার করে আরও বেশি এবং ভালো ফল পাওয়া। এটা কিন্তু অভাবের জীবন কাটানোর কথা বলছে না, বরং আরও স্মার্ট আর কার্যকরীভাবে বাঁচার কথা বলছে। আর এই ধারণাটা শুধু কৃষকদের জন্য নয়, আমাদের সবার দৈনন্দিন জীবনের সব ক্ষেত্রেই প্রযোজ্য। এবার আলোচনা শুরু হবে একেবারে গোড়া থেকে। টেকসই কৃষির দুটো সবচেয়ে বড় ভিত্তি হল মাটি আর জল, কারণ ভালো ফসল মানেই তো সুস্থ মাটি আর জলের সঠিক ব্যবহার। ভেবে দেখুন, একটা স্বাস্থ্যকর মাটিতে জৈব পদার্থ কি কি ম্যাজিক করতে পারে। ভৌত দিক থেকে যদি দেখি, এটা জলকে মাটির অনেক গভীরে যেতে সাহায্য করে। রাসায়নিকভাবে এটা গাছের জন্য জরুরি পুষ্টি ধরে রাখে, অনেকটা স্পঞ্জের মতো। আর জৈবভাবে এটা মাটির উপকারী জীবাণুদের বাঁচিয়ে রাখে, যারা কিনা রোগ পোকাদের বিরুদ্ধে একটা প্রাকৃতিক বর্ম তৈরি করে। এক কথায় সুস্থ মাটি একটা সুস্থ শরীরের মতো। এর নিজেরই রোগ প্রতিরোধ ক্ষমতা দারুণ আর জীবনশক্তিতে ভরপুর। এই দেখুন, বাস্তবে ব্যাপারটা ঠিক এই রকম দেখায়। এখানে যেমনটা দেখা যাচ্ছে, কম্পোস্টের মতো জৈব পদার্থ ব্যবহার করা মানে কিন্তু শুধু গাছকে খাওয়ানো নয়, স্বয়ং মাটিকে খাওয়ানো। এটা একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ যা মাটির মধ্যে প্রাণ ফিরিয়ে আনে। মাটির কথা তো হলো, এবার আসি জলের কথায়। এখানে পুরনো আর নতুন সেচ ব্যবস্থার একটা দারুণ তুলনা দেখা যাচ্ছে। একদিকে আছে নালা কেটে বা জমিতে ভাসিয়ে জল দেওয়ার মতো ঐতিহ্যবাহী পদ্ধতি। এগুলো আমাদের সংস্কৃতির অংশ ঠিকই, কিন্তু এতে জলের অনেক অপচয় হয়। আর অন্যদিকে আছে ড্রিপ বা স্প্রিংকলারের মতো আধুনিক ব্যবস্থা, যা একেবারে হিসেব করে প্রতিটি জলের ফোঁটাকে কাজে লাগায় আর অনেক বেশি কার্যকর। আচ্ছা, এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা আমাদের ফসলকে কিভাবে খাওয়াই তার ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করে, কারণ রাসায়নিক আর জৈব পুষ্টির মধ্যে বলতে গেলে আকাশ পাতাল তফাত। পার্থক্যটা আচ্ছা সহজ করে বলি, একদিকে রাসায়নিক সার অনেকটা স্টেরয়েডের মতো, খুব দ্রুত ফল দেয়, কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়ায় মাটি আর জল দুটোই ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। অন্যদিকে জৈব সার হল প্রোবায়োটিকের মতো, এটি জীবাণুদের কাজে লাগিয়ে মাটিকে ভেতর থেকে সারিয়ে তোলে, তার স্বাস্থ্য ফিরিয়ে আনে। সুতরাং সিদ্ধান্তটা কিন্তু বেশ পরিষ্কার, ছটজলদি কিন্তু ক্ষতিকারক সমাধান নাকি প্রাকৃতিক এবং দীর্ঘস্থায়ী নিরাময়। ঠিক আছে, ফসলকে পুষ্টি তো দেওয়া হলো, কিন্তু এরপর তো তাকে রক্ষা করতে হবে, তাই না? এই অংশে আমরা দেখব কিভাবে আরও স্মার্ট এবং নিরাপদ উপায়ে ক্ষতিকারক পোকামাকড় বা পেস্ট নিয়ন্ত্রণ করা যায়।
তো প্রথমেই পরিষ্কার করে নেওয়া যাক এই পেস্ট জিনিসটা আসলে কি। খুব সহজ ভাষায় পেস্ট হলো এমন কোনো জীব যা এমন জায়গায় জন্মাচ্ছে বা বাস করছে যেখানে আমরা তাকে চাই না এবং যা আমাদের ফসল, স্বাস্থ্য বা পরিবেশের ক্ষতি করছে। মজার ব্যাপার হলো আমরা পেস্ট বললেই শুধু পোকামাকড়ের কথা ভাবি, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। এর মূলত 4টি বড় বিভাগ আছে যা আমাদের চিনে রাখা দরকার। ইঁদুর বা পাখির মতো মেরুদণ্ডী প্রাণী, কাঠওয়ার্মের মতো পোকামাকড়ের মতো অমেরুদণ্ডী প্রাণী, ফসলের খাবার জল চুরি করে নেওয়া আগাছা, আর চোখে দেখা যায় না এমন রোগ যেমন ছত্রাক বা ব্যাকটেরিয়া। তাহলে এদেরকে সামলানোর স্মার্ট উপায়টা কি? সেটারই নাম হলো ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট বা আইপিএম। এটা কিন্তু হুট করে কীটনাশক স্প্রে করা নয়, এটা অনেকটা গোয়েন্দা পদ্ধতির মতো। প্রথমত, অপরাধীকে ঠিকঠাক শনাক্ত করা। দ্বিতীয়ত, তার গতিবিধির ওপর কড়া নজর রাখা। তৃতীয়ত, পরিস্থিতি বুঝে সঠিক অস্ত্র বেছে নেওয়া। এবং সবশেষে কৌশলটা কতটা কাজ করল তা মূল্যায়ন করা। মানে এটা প্রতিক্রিয়াশীল নয়, বরং অনেক বেশি সক্রিয় একটা পদ্ধতি। ভাবুন তো, আইপিএমের টুলবক্সে অনেক রকমের অস্ত্র আছে, যেমন কালচারাল পদ্ধতি, অর্থাৎ ফসল ঘুরিয়ে ফিরিয়ে চাষ করার মতো পরিবেশগত পরিবর্তন; মেকানিক্যাল পদ্ধতি, যেমন ফাঁদ পাতা; বায়োলজিক্যাল পদ্ধতি, যেখানে এক পোকাকে মারতে তার প্রাকৃতিক শত্রু মানে অন্য উপকারী পোকা ব্যবহার করা হয়; আর সবশেষে, যখন আর কোনো উপায় থাকে না, শুধুমাত্র তখনই শেষ অস্ত্র হিসাবে দায়িত্বের সাথে রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয়। চলুন এবার একটু জুম আউট করা যাক। কৃষিক্ষেত্রের সীমানা পেরিয়ে দেখি এর বৃহত্তর প্রভাব এবং ভবিষ্যতের পথটা ঠিক কী। কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিকের প্রভাব কিন্তু শুধু জমিতেই সীমাবদ্ধ থাকে না। এটা মাটি আর জলকে দূষিত করে, কৃষকদের স্বাস্থ্যের ঝুঁকি বাড়ায়, এমনকি আমাদের শরীরেও দীর্ঘমেয়াদী রোগের কারণ হতে পারে। এটা একটা বিপজ্জনক ডমিনো এফেক্টের মতো, যা আমাদের দেখিয়ে দেয় কেন নিরাপদ বিকল্প খুঁজে নেওয়াটা এত জরুরি। ভবিষ্যৎটা কেমন হতে পারে তার একটা দারুণ ইঙ্গিত কিন্তু এই উদ্ধৃতিটার মধ্যে আছে। এতে বলা হয়েছে, জলের ভাগাভাগির মতো ঐতিহ্যবাহী জ্ঞানের সাথে আধুনিক ডিজিটাল প্রযুক্তির মেলবন্ধনই টেকসই ব্যবস্থার সেরা ফল দিতে পারে। অর্থাৎ পুরনোকে বাদ দিয়ে নয়, বরং পুরনো জ্ঞানের সাথে নতুনের প্রযুক্তিকে মিলিয়েই আসল সমাধানটা লুকিয়ে আছে। এত কিছু জানার পর আলোচনার শেষে একটাই প্রশ্ন থেকে যায়, যদি একটা টেকসই খাদ্য ভবিষ্যতের জন্য মাত্র একটা পরিবর্তন আনার সুযোগ থাকে, সেটা কৃষিক্ষেত্রে হোক, নিজের রান্নাঘরে বা দোকানে কেনাকাটার সময়, তাহলে সেই সবচেয়ে জরুরি পরিবর্তনটা কি হবে? কারণ আমাদের খাবারের ভবিষ্যৎটা শুধু কৃষকদের হাতে নেই, আমাদের সবার হাতে রয়েছে। উত্তরটা কিন্তু আমাদের সম্মিলিত প্রচেষ্টার মধ্যেই লুকিয়ে আছে।